যে অভিষেকের স্ত্রী ব্যাংকের মধ্যে ঢুকছে, টাকা জমা দিচ্ছে বা টাকা তুলছে, হ্যাঁ, এবং তারপরে সে বেরিয়ে আসছে, সেই অ্যাকাউন্টের নাম্বার, সেই ব্যাংকের নাম, সেই ব্রাঞ্চের নাম, তার সিসিটিভি ছবি সবই আছে। অথচ এখানে দেখাচ্ছে আমার কোনো বিদেশে অ্যাকাউন্ট নেই। আমার কাছে তো অ্যাকাউন্ট লিস্টে থেকে দেখা যাচ্ছে এরকম অদ্ভুত অদ্ভুত নাম, রাশিয়ান, রোমানিয়ান, দুবাই অ্যাকাউন্ট, ইংল্যান্ডে অ্যাকাউন্ট, ব্যাংককে অ্যাকাউন্ট। আমি তো বান্ধবীর জন্যই বলেছিলাম যে যেরকম দেহ ব্যবসায় দেহ ভাড়ায় দেয়, ভাড়া নিতে হয়, অ্যাকাউন্ট ভাড়া নেয়, টাকা ১০০ দিনের কাজের টাকা, ঘরের টাকা, শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা, কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা, ফেন্সিডিল পাচারের টাকা, নানা রকমের খুনোখুনির কেস থেকে বাঁচানোর টাকা অপরাধীদেরকে, তারপরে হচ্ছে পুলিশকে দিয়ে তোলাবাজি টাকা, এবং তৃণমূলের নেতাদেরকে পঞ্চায়েত থেকে মন্ত্রী পর্যন্ত করার জন্য, ব্লক সভাপতি করার জন্য, দায়িত্ব দেওয়ার জন্য টাকা নিয়েছে। তো এসব টাকা তো এখানে রাখা নেই। দেখলাম একজন মন্ত্রীও বলছেন যে এরকম বিদেশে অনেক টাকা পয়সা আছে। বড় বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে এরকম হয়ে গিয়েছিল যে তারা ব্যবসাপাতি করতে পারবে না যদি না সে ক্যামক স্ট্রিটে কিছুটা না দেয়। লোক দেখাচ্ছে যে না উনি ভালো ছিলেন, বাকিরা উনি জানতেন না। অথচ মমতা নিজেই বলেছেন, এরকম ভিডিও তুই খুঁজে পাবি, আমি সব খবর রাখি, সব ডাইরেক্টলি প্রত্যেকটা বিডিও, এসডিও, আইসি থেকে আমার কাছে এসএমএস চলে আসে। আসলে ওরা ভুল করেছে। তৃণমূলের এখন অনেক নেতারা জল মেপে পা ফেলছে, ওরা জল মাপার বদলে রাস্তা মাপতে চলে গিয়েছিল। তো ওর উচিত ছিল আগে জল মাপা, সে জল মাপার বদলে ও রাস্তা মাপতে গেছে বলে এই গন্ডগোলটা হয়েছে। ২১শে জুলাই ওখানে সমাবেশ করলে ৪ কোটি টাকা ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কাছ থেকে পেত, সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে পেত। আমি তো পরিষ্কার করে বলি, সেটা স্পন্সর ছিল। তো এখন এ তো টাকার খেলা, যার জমা টাকা আছে বা ওখানে শহীদের নামে করবে, পাগলু ডান্স হবে, কিন্তু আসলে টাকাটা কে পাবে? মমতা, অভিষেক বা তৃণমূলের এ বি সি ডি যাই টিম হোক, বিনা টাকায় কোনো কাজ করে না। যদি কোনো কাজ করে বুঝতে হবে তার মধ্যে কিছু টাকার খেলা আছে। ভট্টাচার্যের নামে রাস্তা কেমন লাগলো শুনে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিদেশ যেতে চাইছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বিদেশ যেতে চাইছেন? আজকেও হাইকোর্টে তিনি ধাক্কা খেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি সব থেকে বড় তথ্য বাংলায় কোনো নেতা দিয়ে থাকেন, তিনি আর কেউ নয়, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কথা বলবো তার সঙ্গে। বলছে বিদেশ যাত্রাটার মানে রহস্যটা কি বলুন তো? আপনি উন্মোচন করেছিলেন, তার জন্য আপনাকে বেল নিতে হয়েছিল, আপনার নামে কেস হয়েছিল, কিন্তু কি বিষয়টা কি? প্রথম কথা বলে দিই, আমার নামে কেস হয়নি, কেসের হুমকি দিয়েছিল এবং আমি বেলও নিইনি। কারণ ভালোই হতো যদি আমাকে গ্রেপ্তার করে রাখতো, তাহলে তো লোকে বুঝতে পারতো যে সত্য কথা বলার জন্য কি অবস্থা হয়েছে। কিন্তু বিদেশে তো সম্পত্তি পাচার হয়েছে, এই যে এত কালো টাকা, এই যে এত লুটের টাকা, ১০০ দিনের কাজের টাকা, ঘরের টাকা, শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা, কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা, ফেন্সিডিল পাচারের টাকা, নানা রকমের খুনোখুনির কেস থেকে বাঁচানোর টাকা অপরাধীদেরকে, তারপরে হচ্ছে পুলিশকে দিয়ে তোলাবাজি টাকা, এবং তৃণমূলের নেতাদেরকে পঞ্চায়েত থেকে মন্ত্রী পর্যন্ত করার জন্য, ব্লক সভাপতি করার জন্য, দায়িত্ব দেওয়ার জন্য টাকা নিয়েছে। তো এসব টাকা তো এখানে রাখা নেই। এই জন্যই আমরা বলেছিলাম যে বিদেশি অ্যাকাউন্টে জমা দিয়েছে। তার জন্য কিছু দালাল প্রকৃতির যারা সব বান্ধবীদের কথা বলেছে, একটু বলছি, তো বিদেশের অ্যাকাউন্ট তো এমনি সবটা খোলা যায় না, না করে রেস্ট্রিকশন থাকে, তখন লোকাল অ্যাঙ্কার খুলতে হয় এবং ভাড়া নিতে হয়, অ্যাকাউন্ট ভাড়া নেয়। এটা ওই শব্দটাই বলেছিলাম আমি এই জন্যই যে যেরকম দেহ ব্যবসায় দেহ ভাড়ায় দেয়, বললে খারাপ লাগবে, ওটা অভাবে করে, অসুবিধেই করে, কিন্তু সব জায়গায় তো নয়। আমাদের এখানে এরকম অনেকেই আছে যে তোমার গিয়ে সব দেখতে গেলে এলিট, কিন্তু এসকর্ট সার্ভিস করে তো হয়ে গেছে উদারীকরণের পর থেকে, বিদেশে আগেই ছিল। তো বিদেশে এরকম এসকর্ট সার্ভিস পাওয়া যায়। তারপরে এরকম তোমার আরো কিছুই নয়, শুধু তার অ্যাকাউন্টটা সে ভাড়ায় দেবে, মানে তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, শুধু অ্যাকাউন্টটা ভাড়া। এসব এত সম্পর্ক কি থাকবে তাকে জিজ্ঞেস কর, আমি জানবো কি করে? আমি তো আমার কাছে তো অ্যাকাউন্ট লিস্টে থেকে দেখা যাচ্ছে এরকম অদ্ভুত অদ্ভুত নাম, রাশিয়ান, রোমানিয়ান, তোমার গিয়ে দুবাই অ্যাকাউন্ট, ইংল্যান্ডে অ্যাকাউন্ট, ব্যাংককে অ্যাকাউন্ট। আমি তো বান্ধবীর জন্যই বলেছিলাম। সিবিআই এর কাছে সেটা জমা পড়েছে যে অভিষেকের স্ত্রী ব্যাংকের মধ্যে ঢুকছে, টাকা জমা দিচ্ছে বা টাকা তুলছে, হ্যাঁ, এবং তারপরে সে বেরিয়ে আসছে, সেই অ্যাকাউন্টের নাম্বার, সেই ব্যাংকের নাম, সেই ব্রাঞ্চের নাম, তার সিসিটিভি ছবি সবই আছে। অথচ এখানে দেখাচ্ছে আমার কোনো বিদেশে অ্যাকাউন্ট নেই। একই রকম ভাবে পুরো তালিকা দেওয়া। ছাড়ুন না,
হলফনামায় গাড়ি নেই, বাড়ি নেই, মানে কিচ্ছু নেই এদের। আরে আহারে, কারণ মমতা ব্যানার্জি এরকম বলতেন। আর তোমার গিয়ে এখন দেখা যাচ্ছে যে তোমার কি এগুলোকে বলে ইল গটেন মানি, চিট ফান্ডের সময় থেকে এসছে বেনামি। আমরা এই জন্য যখন চিট ফান্ড যখন এক্সপোজ হয়েছিল তখন প্রথম কাজ আমরা বলেছিলাম যে জমির যে হাত বদল সেটা বন্ধ রাখো 1 বছর, তারপর দেখা যাবে বেনামে একজনের নামে অনেক নামে কোথায় গেছে, তো সেটা করেনি, কারণ তখনই তো সব হোটেল বাড়ি জমি রিসর্ট এগুলো সব ট্রান্সফার হয়েছে। তো এগুলো এই সরকারে এগুলো খুঁজে বার করবে কিনা আমি জানি না, কিন্তু এখন দেখলাম একজন মন্ত্রীও বলছেন যে এরকম বিদেশে অনেক টাকা পয়সা আছে। তো এটা তো ঘোষণা করার কথা না, আমরা বিরোধীরা আমরা বলতে পারি, সত্যটাকে নিয়ে আমরা দাবি করতে পারি, কিন্তু যারা সরকারে থাকে, সরকারি এজেন্সি থাকে, তাদেরকে তো তদন্ত করে খোঁজ খবর করে ব্যবস্থা নিতে হয়, সেটা নিচ্ছে না বলেই তো লোকের রাগ। এই বাংলাকে মানে লুট করে বিদেশে সর্বস্ব সম্পত্তি করে এবার বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বারবার করে হাইকোর্টে আবেদন। তার থেকে বেশি যারা অন্য লুটেরাদের আমরা বলি লুট করেছে, তো অভিষেক মমতার ক্ষেত্রে আমরা বলি যে বাংলা গ্রাম বাংলাকে শুষে নিয়েছে, তার প্রাকৃতিক সম্পদ, তার কৃষি সম্পদ, তার জমি জমা, তার খনি, তার জল, তার জঙ্গল, এবং যা মানুষের যে বিভিন্ন পেশা এবং ব্যবসা, বড় বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে এরকম হয়ে গিয়েছিল যে তারা ব্যবসা পাতি করতে পারবে না যদি না সে ক্যামাক স্ট্রিটে কিছুটা না দেয়। কোনো কন্ট্রাক্ট টেন্ডার পাস হবে না, জেলা পরিষদের হোক বা জেলার হোক বা কোনো সরকারি ডিপার্টমেন্টের হোক, যদি সেখানে ক্যামাক স্ট্রিটে তার পার্সেন্টেজ যদি জমা না হয়। তো এগুলো তো শুষে নেওয়া, তাহলে কালভার্ট দুর্বল হচ্ছে, ব্রিজ দুর্বল হচ্ছে, বাড়িগুলো ঠিক মতো হচ্ছে না, জলের ট্যাঙ্ক ভেঙে যাচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে, নদী ভাঙনের যে বাঁধ দেওয়া হয়েছে সেগুলো সব বয়ে চলে যাচ্ছে। এগুলো আপনাদের কাছে এত খবর রয়েছে, আপনারা বিরোধী, আপনার কাছে এত খবর রয়েছে, আপনি ডিটেলস মিডিয়ার সামনে মুখ খুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি কোনো খবর ছিল না? আচ্ছা, তারই তো প্রশ্রয় হয়েছে। এখন আমার কিছু লোক দেখাচ্ছে যে না উনি ভালো ছিলেন, বাকিরা উনি জানতেন না। অথচ মমতা নিজেই বলেছেন, এরকম ভিডিও তুই খুঁজে পাবি, আমি সব খবর রাখি, সব ডাইরেক্টলি প্রত্যেকটা বিডিও এসডিও আইসি থেকে আমার কাছে এসএমএস চলে আসে, আমি এসএমএস করে, যখন হোয়াটসঅ্যাপ আসেনি তখন থেকে তিনি বলেছেন আমি এসএমএস করে সবটা নিয়ন্ত্রণ করি, যেটা তো সিঙ্গল কমান্ড সিস্টেম ছিল। তো পরে যেটা হলো, অভিষেক সেই জায়গাটাকে অকুপাই করলো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন, কার্যত 21শে জুলাই টানাটানি হচ্ছে, দড়ি টানাটানি, 21 তুমি কার, মমতার না ঋতব্রতর? ঋতব্রতকে বহিষ্কারের সিদ্ধান্ত আপনাদের এখন মনে হচ্ছে ভালো ছিল? এতদিন পরে আর ওগুলো সব মনেও থাকে না। এখন যেহেতু তৃণমূলকে তৃণমূলের বিপদে দেখা দিয়েছে বা শুভেন্দুর দোষর হয়ে দেখা দিয়েছে, এই জন্য আবার চর্চায় এসছে, নাহলে তো লোকে পুরো ভুলে গেছিল। সিপিআইএম এ একবার যখন আমরা কাউকে এক্সপেল করে দিই তখন সেই ফাইলটা আমরা ক্লোজ করে দিই। তাহলে এখনো এই যে ববি ওখান থেকে ওখানে চলে যাচ্ছে, ওখান থেকে এখানে চলে আসছে, এগুলো বুঝতে হবে এরা সব পুতুল নাচের মতো বিভিন্ন পুতুল, এরা নেতা নয়, তাদেরকে সুতো দিয়ে টানা হয়, এবং যারা পুতুল নাচ বাচ্চারা দেখে তারা ওই সুতো টানা দেখে না। তো তোদের মতো লোকজন যারা একটু বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছিস, অভিজ্ঞতা হয়ে গেছে, খবর রাখিস, তা তো জানতে হবে কার সুতো কে টানছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসকেও ভেঙে নিজে একটা দল তৈরি করে নিয়েছিলেন। তিনি বলছেন এখন বেইমানি, বেইমান নিয়ে কবিতা লিখছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বেইমানির ইতিহাসটা কি? আমাদের, আমি ভালো করে বলবো, বেমানি শব্দটা বলবো না, কিন্তু এই যে এক দল থেকে আরেক দলে যায়, এক দলের সঙ্গে অন্য দলের যে সমস্ত কোনো নীতি নিয়ম নেই, একদিন এত গালাগাল দিয়েছে, একে অপরে একদম রক্ত পিপাসু, তারপরে তাকে যায় বলার সময় বলে আমাদের জেলাতে আলোচনা করব, রাজ্যতে আলোচনা করব, হাইকমান্ডে আলোচনা করব, ওসব সামনে দেখানোর, হাতিকে দু দাঁত। যারা কর্পোরেট আমাদের দেশের সব কল্লো দুনিয়া মুঠি মে বলে যারা বিজ্ঞাপন দেয়, তারা এই পলিটিক্যাল সিস্টেমকেও নিজের হাতের মধ্যে, মুঠোর মধ্যে রাখতে চায়। সুতরাং তারা যখন স্ট্রিং পুল করবে, সুতো টানবে, তখন দেখা যাবে এই দলে চলে গেল, ও ওই দলে চলে গেল, বা এর সঙ্গে হয়ে গেল। সুতরাং এটা কোনো হাই কমান্ডের পেছনেও একটা আর একটা কমান্ড সিস্টেম আছে। এবং দিল্লিতে গেলে দেখবি যখন অটোরিকশা বা গাড়ি ট্যাক্সি চলে না, পাঞ্জাবি থাকলে তখন তার পেছনে লেখা থাকে সবদা মালিক এক হ্যায়। ভালো তো, সবদা মালিক এক মানে সবার মালিক এক। তো এখানে ও যারা তোমার কি কংগ্রেসের সাথে চেষ্টাটা কিভাবে দেখছেন আপনি? মমতা বারবার যাচ্ছে, মানে চেষ্টা করছে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সঙ্গে মেশার। এটা দিল্লি বা কলকাতা ঠিক করবে না, মিশছে বা আসছে এটা হচ্ছে দিল্লি কলকাতা, কিন্তু সিদ্ধান্ত নেবে মুম্বাই, আহমেদাবাদ, নাহলে দরকার হলে ওয়াশিংটন।
এটা হচ্ছে পলিটিক্যাল সিস্টেম হয়ে গেছে আমাদের দেশে। আগে এটা পাকিস্তানে দেখেছি, বাংলাদেশে দেখেছি, আমরা আগে দেখেছি আরব কান্ট্রিজগুলো দেখেছি, আফ্রিকান দেশগুলোতে দেখেছি, ল্যাটিন আমেরিকায় দেখেছি। তারপরে সেখানকার মানুষরা বিদ্রোহ করেছেন, লড়েছেন কোথাও, কিন্তু কোথাও এখনো সব চলছে। আমরা সাউথ ইস্ট এশিয়া দেখেছি, আমাদের সাউথ এশিয়ার থেকে এখন আমাদের দেশেও এই পলিটিক্যাল সিস্টেমটা হচ্ছে যে অন্য শক্তি, বৃহৎ শক্তি, তারা এটা চালায়। শুভেন্দু অধিকারীকে কেমন দেখছেন মুখ্যমন্ত্রী হিসেবে? আমি দেখছি এখন অনেক বড় বড় কথা বলছে, গরম গরম কথা বলছে, আবার মাঝে মাঝে খুব দায়িত্বশীল মতো কথা বলছে। একটা বিষয় হচ্ছে এই যে তামান্না খুনের বিচার, তারপর কার্যত দেখা গেল দীপঙ্কর, যাদের বাবা মা দুজনকে জ্বালিয়ে দিল, তাদের সঙ্গে সঙ্গে মীনাক্ষী মুখার্জি গিয়ে দেখা করার পর সঙ্গে সঙ্গে বিচার। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে এগুলো আটকে রেখেছিল, আমরা বারবার প্রশ্ন করেছি, কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি, এই সঙ্গে সঙ্গে এই যে অ্যাকশন, এইগুলোকে কিভাবে দেখবেন? এটা বিচার হয়নি, অনেকে মনে করছেন বিচার পেয়ে গেছে, কিন্তু অন্তত পুলিশই যে ব্যবস্থা নিতে হয়, তারপরে তো প্রসিকিউশন করে, তারপর তো চার্জশিট করে জমা দেয়, তো সেইগুলোকে অন্তত জেরা করে, ছানবিন করে, তদন্ত করে, সেটাই হচ্ছিল না। কামদুনি থেকে, বরুণ বিশ্বাসের হত্যা থেকে, এবং তারপরে যতগুলো ধর্ষণ হয়েছে, যতগুলো খুন হয়েছে, কালকে আমি গেলাম, আনন্দ দাস খুন হয়েছিল নানুরে, বামফ্রন্টের আমলের শেষের দিকে, তারপরে সেখানে পুলিশকে পাঠিয়ে ধামাচাপা দেওয়া হয়েছে কেসটাকে, এবং সবাইকে অ্যাকুইটাল করে দেওয়া হয়েছে। তাহলে আমরা পার্টি রাজ্য কমিটির বৈঠক ছিল, সেখানে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত করে, আমরা আমাদের এমএলএ মোস্তাফিজুর রানা, যেহেতু অ্যাসেম্বলি সেশন চলছে, এবং মীনাক্ষীকে বলি যাতে ওই শহীদ পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখে, যে শুধু উষা রানী দাস, দেবু দাসের ছেলে দীপঙ্কর দাসের ব্যবস্থা নয়, কেবল তামান্না নয়, কেবল আনিস খান নয়, এরকম আরো যত এরকম হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, সেইগুলো যাতে এইগুলো একটা স্পেশাল টিম করুক, তদন্ত পুলিশকে দায়িত্ব দিক। তো সেদিন ডিজিপির সঙ্গে বৈঠক করলো তারা, এবং এটা খুবই যুক্তিযুক্ত দাবি ছিল, বোঝা যাচ্ছে, এবং পুলিশ পারলে এটা করতে পারে। তাহলে এটা তখন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, বা স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন, চিফ সেক্রেটারি যিনি ছিলেন, যা মুখ্যমন্ত্রী যারা ছিলেন, বা এসপি যারা ছিলেন, তাকে কাজ করতে দেওয়া হয়নি বা তারা করেনি। তো এটা সরকার চাইলে করা যায়। একইভাবে আমরা মনে করি ওই হরগোবিন্দ দাস এবং তার ছেলে সঞ্জন দাসে খুন হয়েছিল, সেখানে অসংখ্য নির্দোষ লোককে ধরে নিয়ে সাজিয়ে 100 জনকে ধরেছি, 150 জনকে ধরেছি, তো আসল অপরাধীকে ধরা উচিত। একই দিনে গুলিতে মারা যায় এজাজ, অল্প বয়সী ছেলে, তারপরে যেহেতু তৃণমূল হাতে জামা পড়ে গেছিল, পরিবারটা সন্ত্রাসেরা ছিল, সেটা নিয়ে আর বেশি হয়েছে হলো না, মমতা ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো। এমনকি গার্ডেন রিচে যে পুলিশ খুন হয়েছিল, মনে আছে, হরিমোহন ঘোষ কলেজে 5 জন পুলিশ খুন হয়েছে, গার্ডেন রিচ থেকে তোমার গিয়ে দার্জিলিং পর্যন্ত। তাহলে তাহলে পুলিশ মন্ত্রীর কাজ হচ্ছে সেসব ফাইল ওপেন করা। পুলিশের যদি অ্যাসোসিয়েশন থাকতো, পুলিশের যদি সংগঠন থাকতো, বা আইপিএস অফিসারের থাকছিলেন তারা যদি অ্যাসোসিয়েশন থাকতো, তারা বলুক যে আগে আমরা ভয়ে মুখ খুলিনি, কিন্তু এখন মুখ খুলছি। কিন্তু অপরাধ হয়ে গেলে তার বিচার হওয়া দরকার আছে, কারণ না হলে অপরাধীদের বুকের পাটা বেড়ে যায়। আর একটা বিষয় আপনাকে, খুব যুক্তিযুক্ত বিষয়, কুণাল ঘোষের নাকি 21শে জুলাই রাস্তা মাপ করেছে, তাই তার নামে এফআইআর হয়ে গেছে। বলছি আপনাদের নামে এফআইআর, আমার নামে এফআইআর, এইগুলো কেন হয়ে যেত? মানে আমরা তো বুঝতে পারতাম না। উনি বলছেন আমার নামে এফআইআর কি করে হয়ে গেল, একটা রাস্তায় শুধু ফিতে দিয়ে মেপেছে। আসলে ওরা ভুল করেছে। তৃণমূলের এখন অনেক নেতারা জল মেপে পা ফেলছে, ওরা জল মাপার বদলে রাস্তা মাপতে চলে গিয়েছিল। তো ওর উচিত ছিল আগে জল মাপা, জল মাপার বদলে ও রাস্তা মাপতে গেছে বলে এই গন্ডগোলটা হয়েছে। তাই তো দেখছি আমি, সব তৃণমূলের এমএলএ এমপি মন্ত্রীরা রোজ দেখছি জল মাপছে। এদের এই অবস্থা কেন হলো? মানে এই নিজেদেরকে বাঁচাতে, এই এত কোটি কোটি টাকার সম্পত্তি বাঁচাতে? তা না, 21শে জুলাই ওখানে সমাবেশ করলে 4 কোটি টাকা ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কাছ থেকে পেত, সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে পেত, আমি তো পরিষ্কার করে বলি, সেটা স্পন্সর ছিল। তো এখন এ তো টাকার খেলা, যার জমা টাকা আছে বা ওখানে শহীদের নামে করবে, পাগলু ডান্স হবে, কিন্তু আসলে টাকাটা কে পাবে? মমতা বলছে আমি 5 জন থাকলেও যাব, কিন্তু তাহলে তো আসলে ইলেকট্রিকের বিল বাড়বে, স্মার্ট মিটার লাগানো হবে, এবং সেখানে দাঁড়িয়ে সেই টাকা বেশিরভাগ লোকের কাছ থেকে, গোয়েঙ্কা তো আর নিজের কাছ থেকে টাকা দেবে না, সে তো এইসব লোকদের কাছ থেকে টাকা আদায় করবে। টাকা তোলার জন্য 21শে জুলাই। হ্যাঁ, তাই তো হয়ে গেছে। তৃণমূল একটাও কাজ করতে পারে না, মমতা, অভিষেক বা তৃণমূলের এ বি সি ডি যাই টিম হোক,
বিনা টাকায় কোনো কাজ করে না। যদি কোনো কাজ করে বুঝতে হবে তার মধ্যে কিছু টাকার খেলা আছে। যেহেতু প্রতীক লাগাতে হয়, বাকি সব দলই তো প্রতীক আছে, তো কাউকে তো সততাকে তো প্রতীক হিসেবে দেখাতে হয়নি। সৎ হবে, তার একটা প্রতীক থাকবে কেন? বাংলার রাজনীতিতে এই অবস্থা তো এই প্রথম দেখলেন, মানে এই যে দেউলিয়াপনা। দেশের রাজনীতিতে, পৃথিবীর রাজনীতির ইতিহাসেও এটা পড়ানো হবে। দেশের রাজনীতিতে তবু আমরা কংগ্রেসকে স্ট্রং অপোজিশন আমরা দেখি তো পার্লামেন্টে, কিন্তু আমাদের এই বিধানসভার এই অবস্থা তো এই প্রথম দেখা গেল। আসলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক ধারা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে গত 15 বছরে পায়ের তলায় পিষে দেওয়া হয়েছে। সুতরাং সেটাকে আবার সেই গণতান্ত্রিক পরিসরকে আবার ফিরে পেতে হবে, এবং নতুন সরকার এসে এই গণতান্ত্রিক পরিসরকে বেড়ে ওঠার সুযোগ দেবে, প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে চালাবে, না তৃণমূলের ধারায় বহমান হবে, সেটা দেখা। বুদ্ধদেব ভট্টাচার্যের নামে রাস্তা কেমন লাগলো শুনে? এগুলো আমার কিছু বলার নেই। আমাদের তো রোড রিনেমিং একটা কমিটি আছে, এগুলো সব সরকার করবে কেন? আর একটা রাজনৈতিক পর্বতেরা করবে। সেই কমিটি করবে, কার্তিক মহারাজ বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের নামে একটা রাস্তা হবে। তার তো কোনো স্যাংটি নেই। আগে তো একটা হয় সরকার একটা করেছে, কিন্তু রোড রিনেমিং এর জন্য ব্রিটিশ জমানা থেকে একটা আইন আছে, এবং তার জন্য কতগুলো রুলস আছে, রেগুলেশনস আছে। কলকাতা পুরসভায় নিজস্ব একটা রোড রিনেমিং কমিটি আছে, যেখানে পুরসভাই নেই, তো এখন ওপর থেকে একটা কিছু করে দিলে তো হয় না। এগুলো কতগুলো পদ্ধতি আছে, এই পদ্ধতি মেনে চলতে হয়, নাহলে এরকম হুল্লোড়বাজিতে অনেক কিছুই করা হয়। আমাদের ক্ষেত্রে একটু আমরা বলতে পারি, আমরা আমাদের এই ধরনের নেতাদের নামে মূর্তি প্রতিষ্ঠা করা বা নামকরণ এগুলো করি না। কারণ নির্বাচিত সরকার 5 বছরের জন্য আসে, সে যদি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে করে তাহলে হয় না। নামগুলো করতে হয় এমনভাবে যেগুলো দেশোত্তীর্ণ, কালোত্তীর্ণ। তা না হলে তুমি একটা নির্দিষ্ট 5 বছরের জন্য একটা নাম করবে, আবার আরেকজনের নাম পাল্টাবে, সেটা হওয়া উচিত নয়। যদি ওদের সাহস থাকে তাহলে নিউ টাউন তৈরি করা হয়েছিল জ্যোতি বসু নগর। জ্যোতি বসুর পরিকল্পনা গৌতম দেব সাহায্য করে রূপায়িত করেছিলেন, এবং তাকে তার সরকার হয়েছিল। তাহলে আসলে আমরা যেমন বিধাননগর নাম তো আমরা দিলাম, হ্যাঁ, তাহলে ওটা জ্যোতি বসু নগর, এই নামটাই হওয়া উচিত নিউ টাউনের, তাহলে ইতিহাস সাক্ষী থাকবে। বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত দেখা যাচ্ছে ভয়েস টেস্ট ডিজে বাজানো। সত্যি আজকে 26-এ যদি উনারাই আসতেন ক্ষমতায়, বিরোধী কণ্ঠস্বর কতটা থাকতো সেটা আপনিও বুঝতে এটা পারছেন। আমরা দেখছি, অনেকেই বলছে, এবং অনেক তৃণমূলের লোকেরাও বলছে যে এই ভোটে যদি তৃণমূল জিততো তাহলে আরো সর্বনাশ হয়ে যেত। সেটা হচ্ছে নির্বাচন পরবর্তী যে বিদ্বেষ, হিংসা এবং খুনোখুনি এবং হত্যালীলা, সেটা ওরা তো আগে থেকে এবার ঘোষণা করে দিয়েছিল, তার প্রস্তুতিও নিয়েছিল। বরঞ্চ আমি তাজ্জব হচ্ছি, না তাহলে আমি তাজ্জব হচ্ছি এখনো কেন নতুন সরকার এসে তৃণমূলের নেতাদের খুঁজে খুঁজে দলে নিচ্ছে বা জেলে পাঠাচ্ছে, কিন্তু ওই বোমা, বন্দুক, পিস্তল সেগুলো কোথায় গেল? প্রত্যেক ভোটের পরে বোমা নর্দমায় বা হচ্ছে তোমাকে জঞ্জালে ভেটে ফেলেই তো আর বাচ্চারা মারা যেত। তো এখন তো সেটা হয়নি। তো এই যে ডিজে বাজাবে বলেছিল, তার সাথে এটা তো ডগ হুইসল, আসলে তো বোমাবাজি করবে, মাস্তানি করবে। নাকি ওই ভয়েসটা টেস্ট হবে হাইকোর্টে। সেটার টেস্ট হোক, কিন্তু তার আমি মনে করি পুলিশকে নির্দেশ দেওয়া উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর, যে সব জেলা থেকে বেআইনি অস্ত্র কারখানা, বেআইনি অস্ত্রশস্ত্র এবং মজুদ বোমা এবং বোমার কারখানা, সেগুলোকে রেড করে সেই সব অস্ত্রশস্ত্র এবং বোমা তুলুক। তা নাহলে স্মল আর্মস যদি রেড করে না তোলে, তাহলে এত প্রলিফারেশন অফ স্মল আর্মস আছে এই, সেগুলো তোমার গিয়ে যে কোনো সময় আবার সুযোগ বুঝলেই বেরিয়ে আসবে। তার বদলে সরকারের সদিচ্ছা আছে এটা বোঝা যাবে যদি এসপি ডিএমদেরকে নির্দেশ দেওয়া হয় এবং ডিজিকে নির্দেশ দেওয়া হয় গোটা রাজ্য জুড়ে চিরুনি তল্লাশি করে বেআইনি অস্ত্র এবং বোমা মজুদ যা আছে এবং যা কারখানা আছে সেগুলোকে রেড করে তুলে নিক।